আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান। এসএসসি বায়োলজি সিরিজে আমরা চ্যাপ্টার 2 করছিলাম, সেটারই আজকে পরের পার্ট। চলো ক্লাসটা করি। আজকে ক্লাসে আমরা শিখব নিউক্লিয়াস নিয়ে এবং আমরা দেখব এর অংশগুলো কি কি, এর আবিষ্কারক কে এবং সবগুলো অংশ নিয়ে ডিটেলসে আমরা জানবো। তাহলে আমরা প্রথমে যদি আসি, নিউক্লিয়াসকে নিয়ে আমরা কথা বলবো। এখন এই নিউক্লিয়াস ওয়ার্ডটা আসলো কিভাবে, এর আবিষ্কারক কে এবং তিনি এটা আবিষ্কার করলেন কিভাবে। মেন ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন প্লাস এটার নামকরণও করেন। তাহলে আমরা একটু লিখে নিব যে এটার আবিষ্কারক হলেন রবার্ট ব্রাউন। বিজ্ঞানী রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কারক। রবার্ট ব্রাউন, ওকে। তিনি আবিষ্কারক প্লাস তিনি হচ্ছে এটার নামকরণ করেন। নিউক্লিয়াসের নামকরণটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে নাক্স। ল্যাটিন ওয়ার্ড নাক্স, যার অর্থ অ্যাকচুয়ালি নাট, সেটা থেকে আমরা পাই নিউক্লিয়াস। তাহলে আমরা মনে রাখবো যে এই যে শব্দ নিউক্লিয়াস, এটা কিভাবে আসলো। সেটা ল্যাটিন ওয়ার্ড নাক্স, যার অর্থ হচ্ছে নাট, সেখান থেকে আমরা নিউক্লিয়াস শব্দটা পাই এবং এটার নামকরণ কে করেন এবং আবিষ্কারক কে, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। ওকে, আমরা আসি দেখি বইয়ে কি লেখা আছে। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী, খেয়াল করতে হবে যে কি বহন করছে, ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটিই হলো নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসটা কিন্তু সব কোষেই থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে, তবে আদিকোষ এবং প্রকৃত কোষকে পার্থক্য করে কিন্তু এই নিউক্লিয়াস, যে কি হবে আদিকোষে সেটা কি হবে না, সংগঠিত হবে না ভালো মতো, অর্থাৎ দেখা যায় সুস্পষ্ট থাকে না, তবে প্রকৃত কোষে এটা সুস্পষ্ট হয় এবং সুসংগঠিত হয়। ওকে, এবার আমরা আসি এর আকৃতি কেমন হবে। সেটা হচ্ছে আমরা খেয়াল করব গোলাকার, ডিম্বাকার বা নলাকার। তাহলে এখানে কিন্তু তিনটা কথা রয়েছে। যখনই আমরা দেখব কোনো বিষয় নিয়ে তিনটা ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু একটা এমসিকিউ হতেই পারে। আমি দিতে পারি যে নিচের কোনটি নিউক্লিয়াসের আকার নয়। খেয়াল করতে হবে, আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না এমসিকিউতে যে আমরা কোশ্চেনে নয় বা না আছে নাকি নেই। তাহলে আমরা দেখব যে আমাদের কোশ্চেনটা কেমন হতে পারে। এই যে নিউক্লিয়াসের আকার এখানে তিনটা দেওয়া আছে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে এবং নলাকার হতে পারে। আমি কোশ্চেন থ্রো করলাম এভাবে, আচ্ছা নিচের কোনটি, অর্থাৎ একটা এমসিকিউ তো লেখা থাকবে নিচের কোনটি নিউক্লিয়াসের আকার নয়। অপশনে থাকলো এখানে গোলাকার, ডিম্বাকার, নলাকার এবং চতুর্ভুজ থাকলো। তাহলে অ্যান্সার কি হবে? চতুর্ভুজ, কারণ এটা কিন্তু এখানে নেই। ওকে, আমরা এরপর আসি সিভ কোষ এবং লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসির কথা বলছি আমরা। লোহিত রক্তকণিকা অর্থাৎ আমরা বলছি আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলকে নিয়ে। দেখা যায় এই দুটোর ক্ষেত্রে পরিণত অবস্থায় নিউক্লিয়াসটা থাকে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এদের ক্ষেত্রে পরিণত অবস্থায় নিউক্লিয়াসটা থাকে না। পরিণত কথাটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদিও আমাদের বইয়ে বিষয়টা ইনক্লুডেড না। ওকে, নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংগঠিত কোন জিনিসটি, সেটা হচ্ছে বিপাকীয়। কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে মোটামুটি সব ধরনের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। কি বলতে পারি? কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। তাহলে আমরা কিছু নাম লিখে নিব যার মাধ্যমে আমরা নিউক্লিয়াসকে চিনতে পারবো। তাহলে আমরা নামগুলো লিখি। একটা হচ্ছে কি কোষের মস্তিষ্ক। কোষের কি মস্তিষ্ক। তারপর আমরা বলতে পারি কেন্দ্রিকা। কি বলতে পারি? কেন্দ্রিকা। কোষের মস্তিষ্ক কেন্দ্রিকা। তারপর আমরা বলতে পারি কোষের প্রাণ। কি বলতে পারি আমরা? কোষের প্রাণ। আমরা আরেকটাও বলতে পারি কোষের প্রাণ কেন্দ্র। কোষের
প্রাণ কেন্দ্র। তাহলে এগুলো কার পরিচয়? এগুলো হলো নিউক্লিয়াসের পরিচয়। আচ্ছা, আমরা আবার চলে আসি সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো দেখা যায়, অর্থাৎ একটা নিউক্লিয়াস যেটা হচ্ছে সুগঠিত সেখানে আমরা কোন কোন অংশগুলো পাবো সেটার কথা বলা হচ্ছে। প্রথমে আমরা পাবো নিউক্লিয়ার ঝিল্লি। কি পাচ্ছি আমরা? নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এটাকে আমরা এখন দেখব। ওকে, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। কি বলবো? নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি, কারণ কেন্দ্রিকাই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের পরিচয়। আচ্ছা, এটা 2 স্তর বিশিষ্ট। খেয়াল করতে হবে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা এটা কয় স্তর বিশিষ্ট? সেটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি। তাহলে এই যে এটার গঠন, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের গঠনটা কিসের মাধ্যমে হচ্ছে? সেটা হচ্ছে লিপিড এবং প্রোটিন। এখন যেহেতু এখানে লিপিড এবং প্রোটিন রয়েছে, কোশ্চেনটা এমন হতে পারে যে নিচের কোনটি, এখানে আসতে পারে কি নিউক্লিয়ার ঝিল্লির গঠন নিচের কোনটি নয়। অপশন থাকবে এরকম লিপিড প্লাস প্রোটিন, তারপর থাকলো প্রোটিন প্লাস শর্করা, শর্করা প্লাস লিপিড, আবার কি কোনোটিই নয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি লিপিড প্লাস প্রোটিন। খেয়াল করতে হবে এখানে কিন্তু শর্করা নেই, কি রয়েছে? লিপিড এবং প্রোটিন। ওকে, এই ঝিল্লিতে দেখা যায় মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে। কিছু কি থাকে? ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কি বলবো? যেগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলবো। ছিদ্রকে আমরা রন্ধ্র বলি, তাহলে যেহেতু নিউক্লিয়াসে তাই আমরা কি বলছি? নিউক্লিয়ার রন্ধ্র। এগুলো কোনটা? ঝিল্লিতে থাকে কিছু ছিদ্র, সেটাই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, আমরা আসবো এরপরে। এই যে ছিদ্রের কথা বলা হচ্ছে তার ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? কিছু বস্তু চলাচল করে, অর্থাৎ যেসব বস্তু প্রয়োজন সেটা হচ্ছে আদান প্রদান হয়ে থাকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে। সেটা কার মাধ্যমে হচ্ছে? সেটা হচ্ছে এই ছিদ্র অর্থাৎ নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে। আমরা এরপরে আসি। এখন এই যে নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে কিন্তু পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে নিউক্লিয়ার মেমব্রেন এটাই কিন্তু মেইনলি নিউক্লিয়াসকে কি করছে? আবৃত করে রাখছে এবং সাইটোপ্লাজম থেকে তাকে কিন্তু পৃথক করে রাখছে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। প্লাস তার সাথে কি হচ্ছে? এই নিউক্লিয়ার ঝিল্লিতে যে কিছু ছিদ্র বা রন্ধ্র রয়েছে তার মাধ্যমেই হচ্ছে বস্তুর আদান প্রদানটা হয়ে যাচ্ছে। ওকে, আমরা এরপর আসবো, আমরা শিখবো নিউক্লিওপ্লাজম নিয়ে। ওকে, আমরা নিউক্লিওপ্লাজমটা এখন দেখব। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ঝিল্লি ভিতরে, কোথায়? নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে যে জেলির মতো বস্তু বা রস থাকে এটাই হচ্ছে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। তাহলে খেয়াল করতে হবে একদম বাইরের সব থেকে সেটা কি ছিল? নিউক্লিয়ার ঝিল্লি, এবং নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে যে জেলির মতো অংশ থাকবে বা রস থাকবে এটাই হচ্ছে কি? নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস। নামগুলো খেয়াল করতে হবে, কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। এরপর আমরা আসি নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক অর্থাৎ কি? এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম। তা আমরা লিখে নিব উৎসেচক অর্থাৎ এনজাইম, এবং কতিপয় খনিজ লবণ থাকে। এগুলো কার কথা বলা হচ্ছে? এগুলো থাকবে নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রসে। তাহলে আমরা নিউক্লিওপ্লাজম নিয়ে একটা শর্ট ডিসক্রিপশন জেনে নিলাম। আমরা এরপরে জানবো নিউক্লিওলাস নিয়ে, নট নিউক্লিয়াস, নিউক্লিওলাস। খেয়াল করতে হবে বানানটা। এটা হচ্ছে নিউক্লিয়াসের একটা অংশ। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন যে গোলাকার বস্তু থাকবে সেটি হচ্ছে নিউক্লিওলাস। মেন কথা হচ্ছে এই যে নিউক্লিওলাসের কথা বলা হচ্ছে এটা একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায় যুক্ত হয়ে থাকে। এই যে বললাম নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গা, এই স্থানটার একটা নাম রয়েছে, আমরা নামটা শিখে নিব। নামটা হলো SAT, স্যাট। এটা হচ্ছে স্যাটেলাইটের সংক্ষিপ্ত রূপ। তাহলে স্থানের নাম হলো স্যাটেলাইট, স্থানের নাম স্যাটেলাইট এবং সংক্ষেপে স্যাট। ওকে, এটা কোন জায়গার নাম?
যে নির্দিষ্ট জায়গায় এই নিউক্লিওলাসটা যুক্ত থাকে ক্রোমোজোমের সাথে। ওকে, আমরা এরপর আসি। এই যে নিউক্লিওলাসের একটা নাম হচ্ছে কেন্দ্রিকাণু। এই যে নামগুলো এক্সট্রা রয়েছে, নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা এবং নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু, এগুলো কিন্তু বারবার খেয়াল করতে হবে। এরপর আমরা আসি ক্রোমোজোমের রং আগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে, অর্থাৎ এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস লেখা আছে যে কোন ধরনের পদার্থ। আমরা এরপর আসি, এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়, আরএনএ এবং প্রোটিন দিয়ে। এবং এর আগে আমরা এক জায়গায় পেয়েছিলাম কিন্তু একটার গঠনে কি কি ছিল, লিপিড এবং প্রোটিনটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি আরএনএ এবং প্রোটিন এবং এক জায়গায় পেয়েছিলাম লিপিড এবং প্রোটিন। ওকে, এরা রাইবোজোম সংশ্লেষণ করে। আমরা যখন লাস্ট ক্লাসে শিখেছিলাম রাইবোজোম নিয়ে, আমরা কিন্তু তখন পড়েছিলাম রাইবোজোমকে আমরা কি বলি, কোষের প্রোটিন ফ্যাক্টরি। তাহলে আমরা রাইবোজোম সম্পর্কে কি জানি, এটা হলো প্রোটিন ফ্যাক্টরি, এটা হলো প্রোটিন ফ্যাক্টরি। ওকে, আমরা এরপরে আসি, আমরা নিউক্লিওলাস সম্পর্কে দেখলাম এবং লাস্ট যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি, ক্রোমাটিন জালিকা। সেটা কি, ক্রোমাটিন জালিকা। আমরা পড়ি কোষের বিশ্রামকালে, এই যে বলা হলো কোষের বিশ্রামকাল, এটা সম্পর্কে আমরা তখন বুঝবো যখন আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বো। এটার জন্য আমাদের সাথে থাকতে হবে যাতে আমরা ওটা পড়তে পারি। ওকে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি কোষের বিশ্রামকালের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে মাইটোটিক যে ফেজটা, তার আগের ফেজের কথা বলা হচ্ছে যেখানে কোষ কী করে, বিশ্রাম করে। ওকে, সেই সময় অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো, কেমন অবস্থা থাকে, কুণ্ডলী পাকানো সূক্ষ্ম, কেমন সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এই ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তুর আমরা আরেকটা নাম পেলাম, সেটা হচ্ছে কি, নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, কেমন হয়, মোটা এবং খাটো, তাই তখন তাদের আলাদা করে ক্রোমোজোম হিসেবে দেখা যায়। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা নামটা দিলাম কি, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তবে কোষ বিভাজনের সময় যখন এরা হচ্ছে মোটা এবং খাটো হবে তখন এদেরকে আলাদা করে কি বলা হবে, ক্রোমোজোম বলা হবে। ওকে, খেয়াল করতে হবে যে কখন ক্রোমোজোম বলা হচ্ছে এবং কখন ক্রোমাটিন রেটিকুলাম বলা হচ্ছে। ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো রয়েছে এই জিনগুলোই বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। আমরা যদি কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট বলছি, অর্থাৎ একটা জীবের জন্য ক্রোমোজোম সংখ্যা ফিক্সড, আমরা কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিভাবে মনে রাখবো এবং কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা কত, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি পেজে দেওয়া আছে, আমরা কি করব, আমরা দেখে নিব ভিডিওটি। ওকে, আমরা আসি, এরপরে কি রয়েছে আমরা দেখি। ওকে, আমরা এখন দেখি, বলা হয়েছিল যে ক্রোমোজোম আলাদা করে দেখা যাবে এবং ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করবে এবং কি করবে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যাবে। তাছাড়া আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে একটা জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য অবশ্যই নির্দিষ্ট। এসব ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে, অর্থাৎ ক্রোমোজোমে কিন্তু এই জিনটা অবস্থান করছে এবং বংশের যে বৈশিষ্ট্য সেটা বংশ পরম্পরায় বহন করাই এই ক্রোমোজোমের কাজ। তাহলে আমরা এখানে ক্রোমাটিন রেটিকুলাম আগে পেলাম এবং কখন ক্রোমোজোম হলো সেটা জানলাম এবং জানলাম কি এই ক্রোমোজোমের কাজটা কি। আচ্ছা, এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে, আমরা যদি একটু খেয়াল করি ছবিটা, এটা ক্রোমোজোমের ছবি। এই যে বলা হচ্ছে স্যাটেলাইট, কি বলা হচ্ছে, স্যাটেলাইট নিয়ে, এটাই কিন্তু সেই নির্দিষ্ট জায়গা বা স্যাট যেখানে কি হবে, যেখানে নিউক্লিওলাসটা সংযুক্ত হয়ে থাকবে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভাঁজের মতো রয়েছে, এটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। কি বলা হচ্ছে, গৌণ কুঞ্চন।
আচ্ছা, এরপর আসি, এতটুকু পোর্শনকে বলা হচ্ছে বাহু বা আর্ম। কি বলা হচ্ছে? বাহু বা আর্ম। এবং এই যে দেখা যাচ্ছে কিছু গঠন, এটাকে বলা হচ্ছে ক্রোমোনেমাটা। আর এটা যে রয়েছে দেখা যাচ্ছে পুরো বডিতে সম্পূর্ণটা কালারফুল হলেও বা কালার গ্রহণ করলেও এই পোর্শনটা কিন্তু কালারলেস। কি? এটা কিন্তু কালারলেস। ওকে, এটাই হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এবং আমরা এখানে যেটা পাচ্ছি, এই ক্রোমোনেমাটা যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের ধাত্র বা ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের গঠন। তাহলে আমরা কিন্তু এখানে আজকে পুরো ক্লাসে নিউক্লিয়াস সম্পর্কে জানলাম এবং নিউক্লিয়াস আবিষ্কারক কে করলেন, নামকরণ কে করলেন এবং আমরা কি জানলাম এর কি কি অংশ রয়েছে। এই তো, তাহলে কি আশা করা যায় যে আমরা ক্লাসটা বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না? তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে তত পাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।